নমস্কার, পড়ছি আন্টার্কটিকা। আজ পঞ্চম পর্ব। নির্বাচিত বিজ্ঞানীদের অনেকেরই বরফের ওপর কাজ করার সাক্ষাৎ অভিজ্ঞতা নেই। অ্যান্টার্কটিকাতে গিয়ে তাদের যাতে খুব বেশি অসুবিধে না হয়, তাই লাদাখের মাচোই হিমবাহে কয়েকদিনের জন্য তাদের প্রাথমিক পর্বতারোহণ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। মোটামুটিভাবে বরফের ওপর হাঁটাচলা, জুতোর তলায় ক্র্যাম্পন পরে বরফের ঢাল বেয়ে ওঠা বা নামা, বরফের ফাটল পার হওয়া, দড়ির সাহায্যে বরফের ঢাল বেয়ে নামা বা র্যাপলিং করা ইত্যাদি সব রকমের পর্বতারোহণের পদ্ধতির সঙ্গে পরিচয় করানোই এই ট্রেনিংয়ের উদ্দেশ্য। সোনমার্গের হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুলে এই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল বা HAWS এর মূল কেন্দ্র গুলমার্গে, কিন্তু গ্রীষ্মকালে ওদের ফিল্ড ট্রেনিং ক্যাম্প থাকে সোনমার্গে। এখানে সামরিক বাহিনীর অফিসার ও জওয়ানদের পর্বতারোহণ শিক্ষা দেওয়া হয়। জম্মু থেকে আর্মির বাসে করে শ্রীনগর, ওখানে আর্মির ট্রানজিট ক্যাম্পে রাত কাটিয়ে পরদিন সোনমার্গে গিয়ে পৌঁছলাম। ট্রেনিং ক্যাম্পে পৌঁছানো মাত্র মেজর আউজলা এসে অভ্যর্থনা জানালেন সবাইকে। উনি এই ট্রেনিংয়ের পরিচালনায় আছেন। এবারে আন্টার্কটিকা অভিযানে যাচ্ছে প্রায় 80 জন সদস্য। এতজনকে একসঙ্গে ট্রেনিং দেওয়া সম্ভব নয় বলে বিভিন্ন দলে পাঠানো হচ্ছে এখানে এই ট্রেনিং নেওয়ার জন্য। আমাদের আগে 2টি দলের ট্রেনিং হয়ে গেছে, আমাদের পরে আরও 2টি দলের হবে। অদিতি কোনো অসুবিধে থাকায় আসতে পারেনি, সুতরাং আমাদের বৈজ্ঞানিক দলে আমি একমাত্র মহিলা। মেজর প্রথমে একটু দ্বিধাগ্রস্তভাবে বলার চেষ্টা করলেন যে খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই, উনি খুব একটা চাপ দেওয়ার পক্ষপাতী নন ইত্যাদি। যখন বললাম যে আমার পর্বতারোহণে অ্যাডভান্স ট্রেনিং নেওয়া আছে এবং হিমালয় 2টো অভিযানে অংশ নিয়েছি, 20,000 ফিটের উপর একটা শৃঙ্গেও ওঠা ছাড়া পৃথিবীর নানান কোণে অনেক পাহাড়ে চড়ার অভিজ্ঞতা আছে, তখন ভদ্রলোক খুবই আশ্চর্য। বিজ্ঞানী দলে পর্বতারোহী আশা করেননি, তার উপর আবার মহিলা বিজ্ঞানী পর্বতারোহী। বললেন যে বিদেশে শুনেছি এমন দেখা যায়, তবে আমাদের দেশের মহিলা বিজ্ঞানীরা যে এতদূর আউটডোর লাইফে অভ্যস্ত তা তো জানতাম না। আমি বললাম, ওই তো মুশকিল, আপনারা বিদেশের খবরই রাখেন, দেশের মেয়েদের খবর আর জানেন না। সত্যি মজার কথা এই যে আমি যখন ভূতত্ত্বের সমীক্ষার জন্য বিদেশের নানান জায়গায় ঘুরেছি, স্কটিশ আইল্যান্ডে, পিরেনিজে বা ক্যালিডোনিয়ান পাহাড়ে, তখনও দলে মহিলা বলতে আমি একাই ছিলাম। তখন আবার বিদেশিদের কাছে উল্টো গর্ব করতাম। আবার এখানে আমাদের এই বিজ্ঞানী দলে আমারই একমাত্র পর্বতারোহণের অভিজ্ঞতা ছিল, ফলে আমার যেমন সুবিধে হয়েছিল তেমনি আমার সঙ্গীদের হয়েছিল অসুবিধে। আমার পর্বতারোহণের অভ্যেস ও অভিজ্ঞতা দীর্ঘদিনের, কিন্তু আমার সঙ্গে যারা ট্রেনিং নিতে এসেছেন তাদের অনেকেই এই প্রথম পাহাড়ে চড়ছেন। বেশিরভাগই গবেষণাগারে কাজ করে অভ্যস্ত। পাহাড়ে চড়তে, র্যাপলিং করতে প্রথম বেশ অসুবিধে হচ্ছিল অনেকের, কিন্তু ইনস্ট্রাক্টররা বা মেজর আউজলা যখন কোনো কথাই শুনতে রাজি নন, একজন মেয়ে পারছে এত অনায়াসে আর তোমরা পারছ না, কোনো রেহাই নেই ঠিক মতো পারার আগে। আমাদের প্রথমে সোনমার্গেই নানান জায়গায় ট্রেকিংয়ে নিয়ে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে চলল নানান বিষয়ে লেকচার। ক্যাম্পের ডাক্তার ছিলেন বাঙালি ক্যাপ্টেন AK ব্যানার্জি। এই উৎসাহী তরুণ ডাক্তারটি নিজ গুণে সবার প্রিয় হয়ে উঠেছিলেন। তীব্র ঠান্ডায় কি উপসর্গ দেখা দিতে পারে ও তার জন্য কি সাবধানতা নেওয়া দরকার, প্রতিকারের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত, সবই প্রাঞ্জল করে বুঝিয়ে দিলেন। এছাড়া পোশাক, জুতো ইত্যাদি সম্বন্ধেও বলা হলো। 3 দিন পর যাওয়া হলো সোনমার্গ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে মাচোই হিমবাহে। লাদাখের জোজিলা পাস ছাড়িয়ে কার্গিলের রাস্তায় পড়ে মাচোই হিমবাহ। মাচোই হিমবাহে পৌঁছতে গেলে রাস্তা ছেড়ে 2500 ফুট উঠতে হয়। এখানে সুবিধে হচ্ছে যে একেবারে হিমবাহের নিচে গাড়ি করে পৌঁছে যাওয়া যায়। নিচে রাস্তার ধারেই পাতা আছে গোটা 4 বড় আর্কটিক টেন্ট। একসঙ্গে একটা তাঁবুতে 8-10 জন থাকতে পারে অনায়াসে। আমার তাঁবুটি একেবারে শেষে খাদের দিকে এক কোণা একটু আলাদা করে পাতা। অত বড় তাঁবুতে একজন থাকা বিশেষ সুখকর নয়। 8-10 জন মিলে থাকলে তাঁবু আপনিই গরম হয়ে যায়, কিন্তু বড় তাঁবুতে একলা থাকলে তাঁবু গরমই হতে চায় না। সেক্ষেত্রে ছোট তাঁবু অনেক আরামের।
মেজর আউজালা অবশ্য বলেছিলেন যে অসুবিধে হলে ছোট তাঁবুর ব্যবস্থা করে দেবেন, কিন্তু মাত্র কয়েকদিনের ব্যাপার বলে আমিই বারণ করেছিলাম। পরে অবশ্য ভাবছিলাম পাল্টালেই হতো। খাদের দিকে থাকার জন্য আবার প্রবল হাওয়ার ঝাপটা আমার তাঁবুর ওপর দিয়েই বেশি চলত। রাত্রিবেলা হাওয়া এক একদিন এমন জোরে বইত যে ভয় হতো তাঁবু উল্টে না যায়। তবে এই ভেবে নিজেকে সান্ত্বনা দিতাম যে কুমেরুর প্রচণ্ড হাওয়ায় থাকার অভ্যেসটা এখন থেকেই হয়ে যাওয়া ভালো। আমাদের কাছেই রয়েছে দ্রাস, পৃথিবীর তীব্রতম হাওয়ার জায়গার মধ্যে একটি। হিমবাহে ও পর্বতারোহণের সব রকম পদ্ধতির সঙ্গে পরিচিত করাই ছিল এই ট্রেনিংয়ের উদ্দেশ্য। ক্র্যাম্পন পরে হাঁটা, বরফের ঢাল বেয়ে তা পরে নামা ও ওঠা অভ্যেস করা, বরফের ফাটল পার হওয়া, দড়ির সাহায্যে বরফের খাড়া ঢাল বেয়ে নামা বা র্যাপলিং, খাড়া বরফের ঢাল বেয়ে স্টেপ কেটে ওঠা ইত্যাদি যাবতীয় প্রাথমিক পর্বতারোহণ পদ্ধতির সব কিছুই শেখানো হলো। রোজই নিচের ক্যাম্প থেকে 2500 ফিটের চড়াই ভেঙে উঠতে হতো হিমবাহে পৌঁছতে। বিজ্ঞানীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন ডক্টর ম্যাথিউস এবং মনোহরন। প্রথম জনের বয়স 44, দ্বিতীয় জনের 48। দুজনেই কোনোদিন পাহাড়ে চড়েননি। মনোহরনের তবু খেলাধুলার অভ্যেস ছিল। ডক্টর ম্যাথিউস বেশিরভাগ সময় কাটিয়েছেন গবেষণাগারে। কিন্তু দুজনের উৎসাহ দেখে কে বলবে যে ওদের এত বয়স হয়েছে? দুজনেই সমান তালে মহা উৎসাহে ক্র্যাম্পন পরে হাঁটছেন বা স্টেপ কেটে চলছেন। এই দলে আমি ছাড়া পাহাড়ে চড়ার অভ্যেস ছিল একমাত্র মদনলালের, কারণ তিনি পেশায় ভূতত্ত্ববিদ এবং বহুদিন ডাক অঞ্চলে ফিল্ড ওয়ার্ক করেছেন। বাকিরা অনভ্যাস সত্ত্বেও প্রচণ্ড চেষ্টা করেছেন ভালোভাবে ট্রেনিং করবার। রোজ সকালে ব্রেকফাস্টের পর সকাল 8টায় শুরু হতো ট্রেনিং। ফিরে আসতে আসতে 2:30-3টে। হিমবাহের ওপরেই একবার চা পকোড়া খাওয়া হতো, মাঝে আধ ঘন্টার বিরতির সময়। দুপুরে ফেরার সময় লাঞ্চ খেয়ে ঘণ্টাখানেকের বিশ্রাম। বিকেলে আবার নানা ধরনের ক্লাস, তাঁবু খাটানো, দড়ির নানান গিঁট ইত্যাদি ক্যাম্পিংয়ের নানা দরকারি তথ্য শেখানো হতো। কোনো দিন বিকেলের ক্লাস না থাকলে নিজেরাই একটু ঘুরে আসতাম।